রসায়ন দ্বিতীয় পত্র তৃতীয় অধ্যায় পরিমাণগত রসায়ন ভূমিকা। রসায়নের বিক্রিয়া, বিক্রিয়ক, উৎপাদ, মৌলভিত্তিক গণনাকে পরিমাণগত রসায়ন বা স্টচিওমেট্রি কেমিস্ট্রি বলা হয়। বিক্রিয়ক উৎপাদ গ্যাস হল মোলার আয়তন ও ভর এককে এবং তরল ও কঠিন মোলার ভর এককে গণনা করা হয়। অ্যাসিড ক্ষার বিক্রিয়া, রিডক্স বিক্রিয়া এসব শিল্প উৎপাদন জড়িত। এসব ক্ষেত্রে ব্যবহৃত দ্রবণকে ঘনমাত্রাকে মোলারিটি একক হিসাব করা হয়। কোনো শিল্পে 100% উৎপাদ পাওয়া সম্ভব হয় না, তাই শতকরা পরিমাণে উৎপাদ হিসাব করা হয়। আবার বায়ু দূষণ, পানি ও খাদ্যের দূষণ মাত্রা বোঝানোর জন্য মিশ্রিত থাকা সূক্ষ্ম কণাকে পরিমাণকে ppm পার্টস পার মিলিয়ন এককে প্রকাশ করা হয়। আমরা এই অধ্যায়ে ঘনমাত্রার ভিত্তি, রাসায়নিক গণনার দ্বারা ও বিভিন্ন ঘনমাত্রা সম্বন্ধে জেনে বিভিন্ন বিক্রিয়াদি গণনা করতে পারব। এই অধ্যায়ের শিক্ষার্থীরা রাসায়নিক গণনা গ্যাসের মূল আয়তন ব্যবহার করতে পারবে, রাসায়নিক সমীকরণ থেকে উৎপাদ গ্যাসের আয়তন নির্ণয় করতে পারবে, বিক্রিয়ক পরিমাণ থেকে গ্যাসীয় উৎপাদের পরিমাণ, ভর ও আয়তন হিসাব করতে পারবে। ব্যবহারিক সুলভ উপকরণ ব্যবহার করে বিক্রিয়ার উৎপাদ গ্যাসের আয়তন নির্ণয় করতে পারবে। কঠিন ও তরল পদার্থ পরিমাপ করে নির্দিষ্ট মোলার ঘনমাত্রার দ্রবণ প্রস্তুত করতে পারবে। দ্রবণের মোলারিটি শতকরা ও ppm এককে প্রকাশ করতে পারবে। ব্যবহারিক একটি নির্দিষ্ট দ্রবণ থেকে অন্য ঘনমাত্রার দ্রবণ প্রস্তুত করতে পারবে। অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়া ও প্রশমন বিন্দু ব্যাখ্যা করতে পারবে। জারণ বিজারণ বিক্রিয়া ব্যাখ্যা করতে পারবে। জারণ বিজারণ অর্ধ বিক্রিয়া ইলেকট্রন স্থানান্তর হিসেবে বিক্রিয়া সমাপ্ত করতে পারবে। বিক্রিয়া সমাপ্তি বিন্দু নির্ণয়ে নির্দেশক ভূমিকা পালন করতে পারবে। রঙিন উদ্ভিদ ব্যবহার করে অ্যাসিড ক্ষার বিক্রিয়া প্রশমন বিন্দু নির্ণয় করতে পারবে। অম্ল ক্ষার টাইট্রেশনের মাধ্যমে অজানা দ্রবণে অ্যাসিড ক্ষার নির্ণয় করতে পারবে। জারণ বিজারণ টাইট্রেশনের মাধ্যমে দ্রবণে বিদ্যমান ধাতব আয়নের পরিমাণ নির্ণয় করতে পারবে। বিয়ার ল্যাবার্ট সূত্র দ্বারা ব্যবহার করে সরবরাহকৃত ডাটা থেকে দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করতে পারবে। অ্যাটমিক অ্যাবজর্পশন, ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি, HPLC ও GC এর পরিমাণগত বিশ্লেষণ মূলনীতি ব্যাখ্যা করতে পারবে। 3.1 রাসায়নিক গণনা ও মোল আয়তন, কেমিক্যাল ক্যালকুলেশন অ্যান্ড গ্যাসিয়াস মোলার ভলিউম। রসায়নবিদ্যায় কোনো একটি রাসায়নিক গণনা করতে রাসায়নিক পদার্থের পরিমাণ প্রকাশের একক যেমন মোল, গ্যাসের আয়তন প্রকাশ একক যেমন মোলার আয়তন এবং ওই পদার্থের নির্দিষ্ট পরিমাণে থাকার কণার সংখ্যা যেমন অণু, পরমাণু, আয়ন ইত্যাদি সংখ্যা। প্রকাশক অ্যাভোগাড্রো সংখ্যা সম্বন্ধে জ্ঞান থাকা দরকার। তাই পদার্থের মোল, মোলার আয়তন ও পদার্থে থাকা অ্যাভোগাড্রো সংখ্যার সমান কণার সংখ্যা সম্বন্ধে প্রথমে আলোচনা করা হলো। গ্রাম আণবিক ভর বা মোল। ক্ষমা করে দাও। কোনো যৌগের আণবিক ভরকে গ্রাম প্রকাশে করলে যেই পরিমাণ পাওয়া যায় যৌগিক সে পরিমাণকে তার এক মোল বলা হয়। উদাহরণস্বরূপ পানির আণবিক ভর 18.02, সুতরাং 18.02 পানি হচ্ছে এক মোল, সংক্ষেপে পানি। অপরদিকে কোনো মৌলের আণবিক ভরকে গ্রাম প্রকাশ করলে যেই পরিমাণ পাওয়া যায় ওই পরিমাণকে মৌলের 1 গ্রাম আণবিক ভর বা 1 মোল পরমাণু বলা হয়। কোনো কার্বনের পারমাণবিক ভর 12, অর্থাৎ 12 গ্রাম কার্বন, 1 গ্রাম পারমাণবিক ভর কার্বন ও 1 মোল পরমাণু কার্বন। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে পূর্বের মোল শব্দটি শুধুমাত্র যৌগের ক্ষেত্রে ব্যবহৃত হতো, কিন্তু বর্তমানে তা যৌগ, মৌল, আয়ন এমনকি ইলেকট্রন প্রভৃতির ক্ষেত্রেও ব্যবহৃত হয়। যৌগ, মৌল উভয় ক্ষেত্রে মোল এককের হওয়ার কারণ অনেক সময় সাধারণবশত ছাত্রদের কিছু ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন অক্সিজেনের 1 মোল পরমাণুর ভর 16, অপরদিকে অক্সিজেন সাধারণভাবে দ্বিমোল অণু হিসেবে থাকে, সুতরাং এর 1 মোল আণবিক ভর 16 × 2 = 32। অতএব এক্ষেত্রে 16 = 32 গ্রাম আর অক্সিজেন 1 = 1 পারমাণবিক ভর, সুতরাং 1 মোল অক্সিজেনের ওজন 32 গ্রাম, যা 1 মোল অণু অক্সিজেন। এইভাবে 1.008 গ্রাম হাইড্রোজেন, 1 গ্রাম পারমাণবিক ভর হাইড্রোজেন, 1 মোল পরমাণু হাইড্রোজেন এবং 2.016 হাইড্রোজেন সমান 1 মোল অণু হাইড্রোজেন। এখানে উল্লেখ্য যে আয়নিক যৌগে ক্যাটায়ন অ্যানায়নে পরস্পর সংস্পর্শে থাকে, সেখানে কোনো অণু নেই, তাই এক্ষেত্রে আণবিক ভর বলা ঠিক নয়। তাই আয়নিক যৌগের পরিবর্তে ফর্মুলা বল ব্যবহার করা হয়। যেমন NaCl এর ফর্মুলা বল হচ্ছে 58.5 মৌল। ধারণা উৎপত্তি। মোল এক্ষেত্রে কার্বন স্কেল অনুসারে কার্বন 12, কার্বনে 6.002 × 1023 কার্বন পরমাণু থাকে। মোলকে গ্রাম পারমাণবিক ভর বা গ্রাম আয়ন বলা হয়। মোলের তাৎপর্য: একটি সিলভার আয়নকে সিলভার পরমাণুতে পরিণত করতে একটি ইলেকট্রনের প্রয়োজন হয়, সুতরাং 1 মোল সিলভার আয়নকে সিলভারে পরিণত করতে 6.022 × 1023 ইলেকট্রন প্রয়োজন হবে। আবার 1 মোল আয়নকে ইলেকট্রন পরমাণুতে পরিণত করতে সিলভার পরমাণুতে পরিণত করতে 1 ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন, সুতরাং 1 মোল ইলেকট্রন মানে 1 ফ্যারাডে বিদ্যুৎ।
অণুর অন্তর্গত রাসায়নিক কেমিক্যাল বন্ডের ক্ষেত্রেও মোল ব্যবহৃত হয়। আবার মোল বন্ধন বলতে 6.022 বন্ধন বোঝায়। মোল সংখ্যা এক্ষেত্রে 36 গ্রাম মোল সংখ্যা সমান 3 মোল কার্বন, 36 গ্রাম পানির মোল সংখ্যা সমান 2 মোল কার্বন। পদার্থের মোলার আয়তন ও গ্যাসের মোলার আয়তন। পদার্থের মোলার আয়তন, এক মোল পদার্থের আয়তনকে সে পদার্থের মোলার আয়তন বলা হয়। এই পদার্থের অবস্থা, তাপমাত্রা ও চাপের উপর নির্ভরশীল। যেমন 1 মোল পানি হচ্ছে 18.8 গ্রাম পানি, 18 গ্রাম পানি। তরল অবস্থায় এর আয়তন প্রায় 18 মিলিগ্রাম। সুতরাং তরল অবস্থায় পানির মোলার আয়তন 18 মিলিগ্রাম। অপরদিকে গ্যাসীয় অবস্থায় 100 গ্রাম তাপমাত্রায়ও 1 ATM চাপে এই পানির পরিমাণ 30.6 লিটার আয়তন দখল করে। সুতরাং এই অবস্থায় পানির মোলার আয়তন হচ্ছে 30.6 লিটার। গ্যাসের মোলার আয়তন এক্ষেত্রে প্রমাণ তাপমাত্রা ও চাপে অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন এবং 1 ATM চাপে এসএটিপিতে তাপ 22.4 লিটার হয়। আবার 25 ডিগ্রি সেলসিয়াস এবং 1 ATP গ্যাসের মোলার আয়তন 24.789 লিটার হয়। অ্যাভোগাড্রো সংখ্যা বা অ্যাভোগাড্রো ধ্রুবক সংজ্ঞা এক্ষেত্রে বিজ্ঞানী আমাদিও অ্যাভোগাড্রোর নামানুসারে অ্যাভোগাড্রো নামকরণ করা হয়েছে। বিভিন্ন পদ্ধতি অবলম্বনে এই অ্যাভোগাড্রো সংখ্যা নির্ণয় করা সম্ভব হয়েছে এবং এই সংখ্যা n এর সমান 6.02 বলে ধরা হয়। এক্ষেত্রে n এর সমান 6.02 হওয়ায় n কে অ্যাভোগাড্রো ধ্রুবক বলা হয়। 1 মোল সমান 1 গ্রাম আণবিক ভর সমান 22.4 লিটার। এরপরে রয়েছে পদার্থের একটি অণুর ভর। 1 গ্রাম পদার্থের অণুর ভর, 1 গ্রাম গ্যাসের আয়তন। গ্যাসের একটি অণু দখলকৃত আয়তন প্রমাণ অবস্থায় 1 লিটার গ্যাসের অণুর সংখ্যা মোলের একটি পরমাণুর ভর। এক্ষেত্রে দেখা যায় পরমাণুর ভরের ক্ষুদ্রতম একক হলো 1 AMU। MCQ 3.3 1.08 গ্রাম হাইড্রোজেনে কয়টি পরমাণু থাকে? এটি হলো 6.002 10^23t। 3.1.1 রাসায়নিক সমীকরণ ভিত্তিক গ্যাসের মোলার আয়তন গণনা। ক্যালকুলেশন অফ মোলার ভলিউম অফ গ্লাস ফ্রম কেমিক্যাল ইকুয়েশন। রাসায়নিক সমীকরণের ভিত্তি যে কোনো গণনা। প্রথমে রাসায়নিক সমীকরণ কি, রাসায়নিক সমীকরণটি কিরূপ শুদ্ধভাবে ও সমতাযুক্ত করে লিখতে হয় তা জানা শিক্ষার্থীদের প্রথম কর্তব্য। এক্ষেত্রে এসব আলোচনা করা হলো। রাসায়নিক সমীকরণ এক্ষেত্রে 2Hg + O2 = H2O। যে কোনো বিক্রিয়ার সুষম ও সমতাযুক্ত রাসায়নিক সমীকরণ বিক্রিয়া সম্বন্ধে অনেক তথ্য প্রকাশ করে থাকে, তাই শুদ্ধ ও সুষম রাসায়নিক সমীকরণ পদ্ধতি লেখা জানা দরকার। সুষম ও রাসায়নিক সমীকরণ লেখার পদ্ধতি এক্ষেত্রে ধাপ 1 সংশ্লিষ্ট সব বিক্রিয়া উৎপাদের নাম সংকেত ধাতু ও কঠিন বেলা জানা প্রয়োজন। এটাকে কঙ্কাল সমীকরণ বা স্কেলেটন ইকুয়েশন বলে। ধাপ 2 বাম ও ডান দিকে বিক্রিয়তের সময় প্রতিটি মৌলের পরমাণু সংখ্যা জানার জন্য বিক্রিয়কের প্রতীক বাম দিকে পর্যাপ্ত পূর্ণ সংখ্যা ব্যবহার করা প্রয়োজন। MCQ 3.4 গ্যাসের কয়টি অণু থাকে? 16 গ্রাম O2 গ্যাসে। 3.011 10^23t। 3.1.1 আয়নিক সমীকরণ। তোমরা নবম ও দশম শ্রেণীতে রসায়নের পরীক্ষাগারে ক্লোরাইড আয়ন শনাক্ত করতে গিয়ে NaCl এর দ্রবণে সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করলে সাদা অধক্ষেপ সৃষ্টি হতে দেখেছ। এই সাদা অধক্ষেপটির নাম হলো সিলভার ক্লোরাইড। এই রাসায়নিক পরিবর্তন সমীকরণ দ্বারা নিম্নরূপে প্রকাশ করা হয়, যেমন NaCl + AgNO3 = AgCl + NaNO3। এক্ষেত্রে হেবার সংশ্লেষণ পদ্ধতিতে নাইট্রোজেন ও হাইড্রোজেন গ্যাস থেকে অ্যামোনিয়া উৎপাদন করা হয়। এই বিক্রিয়ায় সমতাযুক্ত নির্মে দেওয়া হলো, অর্থাৎ হেবার সংশ্লেষণ পদ্ধতিতে। আবার আসওয়ান্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড উৎপাদনের প্রথম ধাপে অ্যামোনিয়া গ্যাসকে অক্সিজেন জারিত করে নাইট্রোজেন অক্সাইড ও পানি তৈরি করা হয়, অর্থাৎ হেবার ও আসওয়ান্ড। যে সকল বিক্রিয়া অংশগ্রহণ করা তাদের দর্শক বিক্রিয়ক বা দর্শক আয়ন স্পেক্টর আয়নস বলা হয়। 3.1.4 সমীকরণ ভিত্তিক গেই-লুসাকের সূত্র প্রয়োগ। এক্ষেত্রে নির্দিষ্ট মোল সংখ্যাকে বিক্রিয়ক থেকে উৎপাদের মোল সংখ্যা ও মোলার আয়তন গণনা। নির্দিষ্ট মোলার আয়তন উৎপাদ পাওয়ার জন্য কত মোল আয়তন বিক্রিয়ক গ্যাস দরকার। বিক্রিয়ক ফলে উৎপাদ গ্যাসের মোল সংখ্যা হ্রাস বা বৃদ্ধি ঘটে কিনা তা নির্ণয় দিতে হবে। এখানে দেখা যায় এসটিপিতে মোলার আয়তন 22.4 লিটার পার মোল। 20 ডিগ্রি তাপমাত্রায় বেলার মোলার আয়তন 24.04 লিটার পার মোল এবং এসএটিপি এর বেলায় মোলার আয়তন 24.789 লিটার পার মোল। এসএটিপিতে গ্যাসের মোলার আয়তন কত? এটি হলো 24.789 লিটার। 1 গ্রাম বিশুদ্ধ CaCO3 থেকে এসটিপিতে কত লিটার CO2 গ্যাস পাওয়া যায়? এটি হলো 0.224 লিটার। 3.3 বিক্রিয়কের ভর থেকে উৎপাদ গ্যাসের ভর ও আয়তন গণনা।
এক্ষেত্রে কপার পাইরাইটস Cu2S থেকে কপার ধাতু নিষ্কাশনের ফলে SO2 গ্যাস উৎপন্ন হয়, যা H2SO4 অ্যাসিড উৎপাদনে ব্যবহার করা হয়। 100 কেজি C2S থেকে কত পরিমাণ SO2 উৎপন্ন করা হবে তার ভর ও আয়তনকে SATP-তে বের করো। SATP বলতে গ্যাসের নির্মুক্ত অবস্থাকে বোঝায়। 998 কেলভিন 22.4 লিটার পার মোল 100 কিলো প্যাসকেল। 12 গ্রাম কার্বন থেকে কত গ্রাম CO2 প্রস্তুত করা যায়? এটি হলো 44 গ্রাম। সীমিত বিক্রিয়ক লিমিটিং রিঅ্যাক্টরসের সহ গণনা। এক্ষেত্রে সীমিত বিক্রিয়কে দুই বা ততোধিক বিক্রিয়ক সমীকরণ মতে যেই বিক্রিয়কটি প্রয়োজনীয় মোল অনুপাতের চেয়ে কম পরিমাণে ব্যবহৃত হওয়ায় উৎপাদের মোট পরিমাণ ওই বিক্রিয়কের পরিমাণের উপর নির্ভর করে কম হয়, সেই বিক্রিয়কটি ওই বিক্রিয়কের সীমিত বিক্রিয়ক বা লিমিটিং ফ্যাক্টরস বলে। In mathematical terms, the limiting reactant is the one that yields the lower amount of product in a reaction. MCQ 3.10 11.5 গ্রাম সোডিয়াম ধাতু ও পানির বিক্রিয়ায় SATP-তে মোলিটার H2 উৎপাদ কত হবে? এটি হলো 12.38 লিটার। MCQ 3.11 KCiO3 থেকে কত গ্রাম O2 উৎপন্ন হবে? এটি হলো 19.2 গ্রাম। 1 মোল CO2 ও 1 মোল NaOH থেকে কত গ্রাম Na2CO3 পাওয়া যায়? এটি হলো 23 গ্রাম। 53 গ্রাম। জেনে নাও, ডাল্টনের আংশিক চাপের গাণিতিক সম্পর্ক থেকে পাই উৎপাদ গ্যাসের আংশিক চাপ সমান ওই গ্যাসের মোলার ভগ্নাংশ ইন্টু মিশ্র গ্যাসের মোল চাপ, PA সমান X ইন্টু P টোটাল। এক্ষেত্রে PA সমানুপাতিক XA। 3.5 গ্যাসের মোলার ঘনমাত্রা বা মোলারিটি। ল্যাবরেটরিতে ব্যবহৃত অ্যাসিড, ক্ষার ইত্যাদি দ্রবের ঘনমাত্রা মোলারিটি M আকারে প্রকাশ করা হয়। দ্রবণের মোলারিটি সমান দ্রবণের মোল সংখ্যা লিটার দ্রবণের আয়তন। দ্রব্যের ভর গ্রাম আণবিক ভর গ্রাম পার মোল আর লিটার দ্রবণের আয়তন। এক্ষেত্রে মোলার দ্রবণ নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে 1 মোল দ্রবণ দ্রবীভূত থাকলে ওই দ্রবণটির 1 মোলার দ্রবণ বলে। ডেসিমোলার দ্রবণ, সেমিমোলার দ্রবণ। ল্যাবরেটরিতে বিভিন্ন পরীক্ষায় কাজে সাধারণত 0.1 মোল দ্রবণ ব্যবহৃত হয়। জেনে নাও, মোলার দ্রবণ তাপমাত্রার উপর নির্ভরশীল। কারণ হলো সংজ্ঞা মতে 1 লিটার দ্রবণে 1 মোল দ্রব্য দ্রবীভূত থাকলে তাকে মোলার দ্রবণ বলে। মোলার দ্রবণের একক হলো মোল পার লিটার। এক্ষেত্রে দ্রব্যটি মোল এককে বা গ্রাম এককে আছে। গ্রাম একক তাপমাত্রার উপর নির্ভরশীল নয়, কিন্তু দ্রবণের আয়তনে লিটার একক। তরল পদার্থের আয়তনের উপর তাপমাত্রার প্রভাব আছে। তাপমাত্রা বৃদ্ধি করলে তরলের আয়তন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়, তখন দ্রবণের ঘনমাত্রা হ্রাস পায়। এজন্য বলা হয় মোলার দ্রবণ তাপমাত্রা নির্ভরশীল। ইতিপূর্বে ঘনমাত্রাকে 5টি এককে ভাগ করা হতো: মোলার দ্রবণ, মোলাল দ্রবণ, নর্মাল দ্রবণ, শতকরা পরিমাণ ও মোল ভগ্নাংশ। বর্তমানে মোলার দ্রবণ প্রতি কিলোগ্রাম দ্রবণে 1 মোলটি তাপমাত্রার প্রভাব মুক্ত, অর্থাৎ মোলাল দ্রবণ তাপমাত্রার প্রভাব মুক্ত, এবং নর্মাল দ্রবণ প্রতি লিটার দ্রবণে 1 গ্রাম তুল্যভর দ্রবণ থাকে। পদ দুটি দ্রবণের ঘনমাত্রা একক রূপে ব্যবহৃত হয় না। দ্রবণের তাপমাত্রা প্রকাশে ওই দুটি একক বর্তমানে সিলেবাসে পাঠ্যভুক্ত নয়, বরঞ্চ বর্তমানে নতুন একক যেমন ppm, ppmv, ppb ইত্যাদি দ্রবণের ঘনমাত্রা সূক্ষ্মতম একক রূপে ব্যবহৃত হয়। প্রমাণ দ্রবণ: কোনো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের নমুনা দিয়ে তৈরি করা দ্রবণের ঘনমাত্রা সঠিকভাবে জানা থাকলে ওই দ্রবণের নমুনাকে প্রমাণ দ্রবণ বলে। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ: যে সকল রাসায়নিক পদার্থ বিশুদ্ধ অবস্থায় প্রস্তুত করা যায়, বাতাসের সংস্পর্শে জলীয় বাষ্প O2 সহ বিক্রিয়া করে না, এই জন্য রাসায়নিক ক্ষয় করে না এবং এর ঘনমাত্রা অপরিবর্তিত থাকে, তাকে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলে। যেমন অনার্দ্র সোডিয়াম কার্বনেট, ক্যালাসিত ইথেন ডাইওনিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, পটাশিয়াম ডাইক্রোমেট এবং ক্যালসিত সোডিয়াম ইথানয়েট ডাইওয়েট বা অক্সালেট পদার্থ ইত্যাদি হলো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। সেকেন্ডারি পদার্থ: যে সকল পদার্থের মধ্যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ 4টি বৈশিষ্ট্যের যেমন শুদ্ধতা, বাতাসে অপরিবর্তিত থাকা, রাসায়নিক ক্ষয় না হওয়া অথবা ঘনমাত্রা পরিবর্তন না ঘটে ইত্যাদি কোনো একটি প্রভাব ঘটে, তখন তাকে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ বলে। উদাহরণস্বরূপ NaOH, HCl, H2SO4, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, KMnO4 জারক ইত্যাদি, সোডিয়াম থায়োসালফেট ইত্যাদি পদার্থ। এসব সেকেন্ডারি পদার্থ মোলার দ্রবণ বা ডেসিমোলার দ্রবণ প্রমাণ করা হয় না। সেকেন্ডারি পদার্থ দ্রবণকে অপর পদার্থের প্রমাণ দ্রবণ দ্বারা টাইট্রেশন করে এর
সঠিক মৌলের ঘনমাত্রা নির্ণয় করা হয়। এরূপ সেকেন্ডারি পদার্থ যেমন KMnO4 এর 0.1 মোল দ্রবণ তৈরি করে বিজারণ টাইট্রেশন ব্যবহার করা হয়। দৃষ্টব্য: প্রস্তুত 0.01 মোল এবং KMnO4 দ্রবণের প্রস্তুত 0.025 মোল অক্সালিক অ্যাসিড দ্রবণ দ্বারা প্রমিতকরণ করে রিডক্স টাইট্রেশন ব্যবহার করা হয়। এক্ষেত্রে 500 মিলি ডেসিমোলার দ্রবণে কত গ্রাম H2SO4 থাকবে? এটি হলো 4.9 গ্রাম। একজন রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ 4 মিলিলিটার পার মোল হলে ওই রোগীর রক্তের পরিমাণে মিলিগ্রাম ডেসিলিটার এককে কত হবে? এটি হলো 44 মিলিগ্রাম ডেসিলিটার। মিলিমোল থেকে 18 গুণ করলে একজন রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ 662 মিলিগ্রাম ডেসিলিটার হলে মিলিমোল লিটার এককে এর মান কত? এটি হলো 9 মিলিমোল পার লিটার। মোলারিটি শতকরা ppm ভাবে রূপান্তর। আমরা জেনেছি মোলারিটি হলো প্রতি লিটার বা 1000 মিলিলিটার দ্রবণে দ্রবীভূত থাকা দ্রব্যের মোল সংখ্যা। এখন দ্রাবকের পরিমাণ, ভর, আয়তন, মোল শতকরা হার হিসাব করা হবে। দ্রবণের শতকরা হারের ক্ষেত্রে শতকরা হার সমান দ্রবণের ভর ইন্টু 100 দ্রব্যের ভর প্লাস দ্রাবকের ভর। মূল পদার্থের সাথে অপদ্রব্য ভেজাল থাকার পরিমাণ শতকরা ভরের 5 ভাগ। এর মূল পদার্থের সাথে 2 পদার্থ হলো ভেজাল বস্তু। এক্ষেত্রে অনুরূপ একটি ভরভিত্তিক সূক্ষ্ম এককে ppm পার্টস পার মিলিয়ন 6 ব্যবহার করা হয়। ppm পদ্ধতি: ppm দ্বারা দ্রব্যের ভরকে দ্রব্যময় মিশ্রণের ভরের 10 লক্ষ 6 এর অংশ প্রকাশ করা হয়। এছাড়াও ppb পার্টস পার বিলিয়ন এককে সূক্ষ্ম পরিমাণকে দ্রাবক প্রকাশ করা হয়। এসব ক্ষেত্রের ওপরে সমীকরণকে 100 এর বদলে যথাক্রমে 6 ও 9 দ্বারা গুণ করা হয়। 1 গ্রাম পরিষ্কার করতে বায়ুতে 0.0 ppm পরিমাণ টক্সিক CO গ্যাস থাকে, কিন্তু শহরের ট্রফিক এলাকায় দূষিত বায়ুতে 50 ppmv টক্সিক CO2 গ্যাস থাকে। এক্ষেত্রে শতকরা মোল ভগ্নাংশ সমান মোল শতাংশ ইন্টু মোল ভগ্নাংশ x ইন্টু 100। 5% NaOH এর মোলারিটি কত? এটি হলো 1.25। 3.6.2 দ্রবণে ppm এর রূপান্তর। এক্ষেত্রে 10% Na2CO3 দ্রবণের মোলার দ্রব্য কত আছে? এটি 0.09। দ্রবণের মোলারিটি হলো প্রতি লিটার দ্রবণে মোল সংখ্যা। অপরদিকে ppm দ্রবণের গ্রাম আণবিক ভর এর দ্রবণের আয়তন থেকে 10 লক্ষ অংশ রূপে প্রকাশ করা হয়। 10⁻6 মিলিলিটার দ্রবণের গ্রাম পরিমাণ হলো মোল সংখ্যা ইন্টু গ্রাম আণবিক ভর 10⁻6/1000। এক্ষেত্রে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই পানিতে O2 এর দ্রব্যতা 2.3 10⁻4 m হলে ppm এককে তা কত? এটি হলো 0.74। জেনে নাও মোলারিটির হলো প্রতি লিটার দ্রবণে থাকা দ্রবণের মোল সংখ্যা। ppm হলো প্রতি লিটার দ্রবণে থাকা দ্রবণের মিলিমোল সংখ্যা। দ্রবণের মোল ঘনমাত্রাকে ppm এককে রূপান্তর সহজ পদ্ধতি হলো প্রতি লিটার দ্রবণে থাকা দ্রবণের পরিমাণকে মোলারিটিতে রূপান্তর করা। প্রাপ্ত সংখ্যা হবে ppm এককে। দ্রবণের মোলারিটি জানা থাকলে ওই দ্রবণের সংখ্যা n দ্রবণের আণবিক ভর ও 1000 দিয়ে গুণ করলে প্রাপ্ত mg এককে একটি সংখ্যা ppm এককে সংখ্যার মান পাওয়া যায়। এক্ষেত্রে মোলারিটি জানা থাকায় প্রশ্নে দেওয়া দ্রবণের আয়তনের যেমন 1000 মিলিতে কোনো ভূমিকা নেই। 3.16 10% Na2CO3 এর মোলারিটি কত? এটি হলো 0.94। একজন রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ গ্লুকোমিটারে 10 মিলিমোল পার লিটার হলে ppm এককে তা কত হবে? এটি হলো 1800 ppm। একজন ডায়াবেটিক রোগীর 25 মিলিলিটার রক্তে 26 গ্রাম গ্লুকোজ আছে। গ্লুকোজের এই পরিমাণকে ppm একক ও মিলিগ্রাম পার ডেসিলিটার রূপান্তর করো। এটি হলো 1.04 10⁻3 ppm এবং 104 mg%। এক্ষেত্রে V1 ইন্টু M1 সমান V2 ইন্টু M2। বাণিজ্যিক হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা সাধারণত 8 m থেকে 12 m পর্যন্ত থাকে। বাণিজ্যিক গাঢ় H2SO4 হলো 18 m, অর্থাৎ 18 মোল দেওয়া হয় বাণিজ্যিকভাবে। অ্যাসিড ক্ষার প্রশমন বিন্দু প্রশমন বিক্রিয়া: যেই বিক্রিয়ায় তুল্য পরিমাণ অ্যাসিড তুল্য মোল ও পরিমাণ ক্ষার একই সাথে বিক্রিয়া করে উভয় ধর্ম বিনষ্ট হয়ে
নিরপেক্ষ বা প্রশমন যৌগ লবণ ও পানি উৎপন্ন করে তাকে অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়া বলে। জেনে নাও অ্যাসিড ক্ষারের প্রশমন বিক্রিয়ার মূল কথা। প্রশমন বিক্রিয়া সমতাযুক্ত সমীকরণ মতে মোল অণুর উপস্থিতি অ্যাসিড ক্ষার পরস্পরকে প্রশমিত করে। অ্যাসিড মূল সংখ্যা হতে সৃষ্ট H/আয়ন মোল অ্যাভোগাড্রো সংখ্যা 6.02 গ্রাম অণু দ্রবণে H+ আয়ন সংখ্যা বের হয়। অ্যাসিডের মোল সংখ্যা H+ আয়নের মোল সংখ্যা অ্যাভোগাড্রো সংখ্যা 6.02 গ্রাম দ্বারা গুণ করলে অ্যাসিড দ্রবণে H+ আয়নের সংখ্যা বের হয়। ক্ষারের মোল সংখ্যা হতে সৃষ্ট OH- আয়ন মোল সংখ্যাকে অ্যাভোগাড্রো সংখ্যা 6.02 দ্বারা গুণ করলে ক্ষার দ্রবণে মোট OH আয়ন সংখ্যা বের হয়। তখন অ্যাসিডের মোল অনুপাত সৃষ্ট H+ আয়ন সংখ্যা ক্ষারের মোল অনুপাতে সৃষ্ট OH- আয়ন সংখ্যার সমান হয়। প্রশমন বিন্দুর সংজ্ঞা: সবল অ্যাসিড HCl ও সবল ক্ষার NaOH দ্রবণের টাইট্রেশনের প্রশমন বিন্দুর pH হল 7। সবল অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়ার বেলায় Kn সমান 1.0 হওয়ায় প্রশমন বিন্দু 7 হয়। এক্ষেত্রে দুর্বল অ্যাসিড ও পানিতে আংশিক আয়নিত হয়। দুর্বল অ্যাসিড যেমন অ্যাসিটিক অ্যাসিড ও সবল ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH এর মধ্যে প্রশমন বিক্রিয়া একটি এ শ্রেণীর বিক্রিয়া, অর্থাৎ দুর্বল অ্যাসিড ও সবল ক্ষার প্রশমন। এক্ষেত্রে ফেনোপ্যাথিলিন বা থাইমালব্রো ইত্যাদি নির্দেশক ব্যবহার করা হয়, কারণ এটির প্রশমন বিন্দুর pH 8.8 এর মতো থাকে। সবল অ্যাসিড দুর্বল ক্ষার প্রশমন বিক্রিয়া: এক্ষেত্রে প্রশমন বিন্দু 5.27 হয়। নির্দেশকের ব্যবহার: সবল অ্যাসিড দুর্বল ক্ষার ও টাইট্রেশনের আকস্মিক বর্ণ পরিবর্তনে pH পরিসর 4 থেকে 7 এর মধ্যে থাকে, তাই এসবের হঠাৎ বর্ণ পরিবর্তনের পরিসরের সীমার মধ্যে পড়ে, যেমন মিথাইল অরেঞ্জ, মিথাইলেস ইত্যাদি নির্দেশক রূপে টাইট্রেশন ব্যবহৃত হয়। নির্দেশকের ব্যবহার: এই শ্রেণীতে প্রশমন বিক্রিয়া অতি ধীরে ঘটে, তাই প্রশমন বিন্দুতে কোনো নির্দেশক হঠাৎ বর্ণ পরিবর্তনে সঠিকভাবে পাওয়া যায় না। প্রশমনের শেষ পর্যায়ে pH-এর তেমন কোনো হঠাৎ পরিবর্তন হয় না। এই জন্য দুর্বল অ্যাসিড ও দুর্বল ক্ষারকের প্রশমন টাইট্রেশনে কোনো নির্দেশক কার্যকর হয় না। অম্লক্ষার টাইট্রেশনের বেলায় উপযুক্ত নির্দেশক নির্বাচন অম্ল ও ক্ষার উভয়ই প্রকৃতির ওপর নির্ভর করে। দুর্বল অম্ল ও সবল ক্ষারের টাইট্রেশনের বেলায় মূল বিক্রিয়াটি হলো CH3COOH NaOH সমান H2O H3OO- এবং Na+। রেঞ্জ 4 থেকে 7 হয়, তাই pH মানের পরিসর মিথাইল অরেঞ্জ ও মিথাইলের নির্দেশক ব্যবহৃত হয়। সুতরাং বলা যায় অম্লক্ষার টাইট্রেশন নির্দেশক নির্বাচন অম্ল ও ক্ষারক উভয় প্রকৃতির ওপর নির্ভর করে। মৃদু অম্ল ও অ্যাসিড বা তীব্র ক্ষারকের দ্রবণে টাইট্রেশনের বেলায় নির্দেশক রূপে ফেনোপ্যাথিলিন ব্যবহৃত হয় কেন? এক্ষেত্রে মিথাইল অরেঞ্জ ব্যবহৃত হয় না কেন ব্যাখ্যা করো। এক্ষেত্রে মিথাইল অরেঞ্জের নির্দেশক বর্ণ পরিবর্তন রেঞ্জ হলো 3.1 থেকে 4.4। এখানে BVA into MA equal to A into VB into MB। MCQ 1.19 100 মোল 0.1 মোল NaCO3 এর জন্য কতটুকু দ্রব্য প্রয়োজন? এটি হল 1.06 গ্রাম। 3.9 জারণ বিজারণ বিক্রিয়া: এক্ষেত্রে জারণ বিজারণ রেডক্স বিক্রিয়ায় ইলেকট্রনের স্থানান্তর ঘটে। এখানে HCl এর বেলায় তুলনামূলক কম ইলেকট্রন চার্জ শিফট হয়েছে। রাসায়নিকবিদদের রেডক্স বিক্রিয়ায় ইলেকট্রনের স্থানান্তর বোঝানোর জন্য কিছু টার্ম ব্যবহার করেন, যেমন জারণ হলো ইলেকট্রন ত্যাগ বা বর্জন, বিজারণ হলো ইলেকট্রন গ্রহণ বা অর্জন। জারণ সংজ্ঞা: যে রাসায়নিক বিক্রিয়ায় পরমাণু অণু আয়ন ইলেকট্রন বর্জন বা ত্যাগ করে তাকে জারণ বিক্রিয়া বলে। ইলেকট্রনের বর্জনের ফলে পরমাণু অণু বা আয়ন জারিত হয়, যেমন পরমাণুর ইলেকট্রনের বর্জন দ্বারা জারণ, অণুর ইলেকট্রন বর্জন দ্বারা জারণ, ক্যাটায়নের ইলেকট্রন বর্জন দ্বারা জারণ, অ্যানায়নের ইলেকট্রন বর্জন দ্বারা জারণ। বিজারণের সংজ্ঞা: যে রাসায়নিক বিক্রিয়ায় পরমাণু অণু বা আয়ন ইলেকট্রন গ্রহণ করে তাকে বিজারণ বিক্রিয়া বলে। ইলেকট্রনের গ্রহণের ফলে পরমাণু বা অণুর আয়ন বিজারিত হয়। এক্ষেত্রে পরমাণুর ইলেকট্রন গ্রহণের ফলে বিজারণ এবং অণুর ইলেকট্রন গ্রহণের ফলে বিজারণ এবং ক্যাটায়নের ইলেকট্রন গ্রহণের ফলে জারণ। অ্যানায়নের ইলেকট্রন গ্রহণের ফলে বিজারণ। কয়েকটি জারণ বিজারণের উদাহরণ দেওয়া হলো: গ্যাসীয় জারক, তরল জারক পদার্থ, কঠিন জারক পদার্থ, গ্যাসীয় জারক পদার্থ, তরল বিজারক পদার্থ এবং কঠিন বিজারক পদার্থ। জেনে নাও ইলেকট্রন বর্জন প্রক্রিয়াকে জারণ বলে, যে পদার্থ ইলেকট্রন বর্জন করে তাকে বিজারক বলে। ইলেকট্রন গ্রহণ প্রক্রিয়াকে বিজারণ বলে, যে পদার্থ ইলেকট্রন গ্রহণ করে তাকে জারক বলে। জারণ ও বিজারণ বিক্রিয়া একই সাথে ঘটে, একে অপরটি ছাড়া ঘটে না। জারণ বিজারণকে রিডক্স বিক্রিয়া বলে। জারণ বিজারণ নিজের ইলেকট্রন জারকের উদ্দেশ্য তখনই ত্যাগ করবে যখন বিজারণ নিজের স্পর্শে থাকবে।
এক্ষেত্রে জারণ সংখ্যা বিক্রিয়াকালে পরমাণুর ইলেকট্রন ত্যাগ অথবা গ্রহণের ফলে পরমাণুতে সৃষ্ট ধনাত্মক চার্জ বা ঋণাত্মক চার্জ সংখ্যাকে ওই মৌলের জারণ সংখ্যা বা জারণ অবস্থা বলে। নিচের কোন যৌগে কেন্দ্রীয় পরমাণু NO শূন্য রয়েছে? এটি হলো CH2Cl2। নিচের কোন যৌগে কেন্দ্রীয় পরমাণু যোজন ও NO এর সংখ্যা সমান রয়েছে? এটি হলো CCl4। মৌলের ইলেকট্রন বিন্যাস থেকে এই সর্বনিম্ন জারণ সংখ্যা নির্ণয় করা যায়। মৌলের পরমাণু সর্বশেষ কক্ষপথে বা যৌথ স্তরে যতগুলো ইলেকট্রন থাকে সেই সংখ্যাই হলো মৌলের পরমাণু সর্বোচ্চ জারণ সংখ্যা। N এর সর্বোচ্চ এবং জারণ সংখ্যা হয় +5 এবং N এর সর্বনিম্ন জারণ সংখ্যা হয় -3। H2SO4 এর যৌগে S এর সর্বোচ্চ জারণ সংখ্যা +6 এবং H2S এর সর্বনিম্ন জারণ সংখ্যা -2। HCl4 যৌগে HCl সর্বোচ্চ জারণ সংখ্যা +7 এবং HCl যৌগে HCl এর সর্বনিম্ন জারণ সংখ্যা -1। উল্লেখ্য Cl এর জারণ সংখ্যা পরিবর্তন ও F এর জারণ সংখ্যা স্থির তা -1 হয়। এর কারণ হলো Cl হলো তৃতীয় শ্রেণীভুক্ত মৌল, এর 3d অরবিটাল খালি আছে। সর্বোচ্চ জারণ সংখ্যা পর্যায় সারণীতে এই মৌলের গ্রুপ সংখ্যা অপেক্ষা কখনো বেশি হতে পারে না। বিশিষ্ট দ্রষ্টব্য, অর্থাৎ একই মৌলের 2 নং পরমাণুর মধ্যে সমযোজী কার্বন অথবা সমযোজী সন্নিবেশ গঠনের যুগলের ব্যবহার। এরূপ কয়েকটি যৌগের বেলায় ব্যতিক্রম করার কারণ ব্যাখ্যা করা হলো। H2SO4 অণুতে S এর জারণ সংখ্যা। H2SO4 হলো কারো অ্যাসিড বা পার অক্সালফিউরিক অ্যাসিড। এখানে H2SO4 এর S এর প্রকৃত জারণ সংখ্যা +6। Na2S2O6 এর অণুতে দুটি S পরমাণুর মধ্যে একটি জারণ সংখ্যা -2 এবং অপর জারণ সংখ্যা +6। আবার এক্ষেত্রে Na2SO4 এবং O6 এর ক্ষেত্রে S এর পারমাণবিক সংখ্যা আছে বলে জারণ সংখ্যা 0 এবং দুটি S পরমাণুর প্রতিটি জারণ সংখ্যা +5। আবার Cr2O5 এর অণুতে প্রকৃতপক্ষে Cr এর জারণ সংখ্যা +6। প্রচলিত নিয়মে Fe3O4 এর Fe এর জারণ সংখ্যা হয় +8/3। আবার FeO এর Fe এর জারণ সংখ্যা +2 এবং Fe2O3 এর বেলায় Fe এর জারণ সংখ্যা +3। জারণ সংখ্যা বিশেষ রিডক্স বিক্রিয়ার মধ্যে রয়েছে শত বিজারণ প্রক্রিয়া এবং অসামঞ্জস্য বিজারণ প্রক্রিয়া। জারণ বিজারণ অর্ধ প্রক্রিয়া। এক্ষেত্রে MCQ 3.23 CaOCl এর Cl এর NO এর মান কত? এটি হলো +1 এবং -1। ক্ষারীয় MnO4 আয়ন ও C2O4 2- আয়নের রিডক্স বিক্রিয়া উভয়ের মোলার অনুপাত কত? এটি হলো 2:3। MCQ 3.25 9.5 গ্রাম FeSO4 কে জারিত করলে 1 মোল KMnO4 যেমন কতটুকু দরকার? এটি হলো 12.5 মিলিলিটার। H2SO4 এর অবস্থার প্রকারভেদ জারণ ও বিজারণ উভয়ই ক্রিয়া করে। প্রবল জারক পদার্থের সংস্পর্শে H2O2 বিজারক রূপে ক্রিয়া করে, তখন H2O2 এর পারঅক্সাইড আয়ন O2 এর দুটি ইলেকট্রন জারক পদার্থ যোগান দিয়ে O2 তে পরিণত হয়। এরূপ প্রবল জারক H2SO4 অম্ল মিশ্রিত KMnO4 এর সাথে H2O2 বিক্রিয়ক রূপে ক্রিয়া করে। প্রবল বিজারক আয়ন এর সংস্পর্শে H2O2 মৃদু জারক রূপে ক্রিয়া করে। নির্দেশক মূলত 2 শ্রেণীভুক্ত: অ্যাসিড ক্ষার নির্দেশক এবং জারণ বিজারণ নির্দেশক। এক্ষেত্রে নির্দেশকের বৈশিষ্ট্য, প্রকৃতপক্ষে সব নির্দেশকই একই পিএইচে বর্ণ পরিবর্তন করে না। প্রতিটি নির্দেশক একটি নির্দিষ্ট পিএইচ রেঞ্জ বা পরিসর আছে যেখানে 2 প্রকার বর্ণর সংমিশ্রণ দেখা যায়। পিএইচ ও পিএইচ রেঞ্জ থেকে কম হলে নির্দেশক শুধুমাত্র অম্লীয় বর্ণ এবং পিএইচের রেঞ্জের পরিসর থেকে বেশি হলে শুধুমাত্র ক্ষারীয় বর্ণ দেখা দেয়। প্রতিটি নির্দেশক সামান্য পিএইচ পরিসরে বর্ণ পরিবর্তন করে, তাই কোনো নির্দিষ্ট অম্লক্ষারক যুগল টাইট্রেশনের জন্য এমন একটি নির্দিষ্ট নির্দেশক করা প্রয়োজন যা বর্ণ পরিবর্তনে পিএইচ পরিসরের মধ্যে টাইট্রেশন প্রাপ্তি বা তুল্যতার বিন্দুর পিএইচ অবস্থিত হয়। নির্দিষ্ট টাইট্রেশনের উপযুক্ত নির্দেশক। কোনো টাইট্রেশনের কোনো পদার্থকে নির্দেশক হিসেবে ব্যবহার করে প্রধান বৈশিষ্ট্যপূর্ণ সত্যসমূহ নিম্নরূপ: নির্দেশকের বর্ণ যথেষ্ট স্থায়ী ও উজ্জ্বল হতে হবে এবং অম্লীয় মাধ্যমে ও ক্ষারীয় মাধ্যমে বর্ণের মধ্যে যথেষ্ট পার্থক্য থাকতে হবে, যা বিপরীত বর্ণের হলে সবচেয়ে ভালো হয়। নির্দেশক বর্ণ হঠাৎ পরিবর্তন হতে হবে, অর্থাৎ H+ আয়ন যে ঘনমাত্রার নির্দেশক বর্ণ পরিবর্তন হয় তা পরিসর অল্প হতে হবে। সংশ্লিষ্ট বিক্রিয়া প্রশমন বিন্দুতে বা টাইট্রেশন
এর সমাপ্তি বিন্দুতে নির্দেশক বর্ণ পরিবর্তিত হতে হবে। এক্ষেত্রে ফেনলফথেলিন বর্ণহীন অম্লীয় দ্রবণে এবং লালচে বেগুনি ক্ষারীয় দ্রবণে এবং পিএইচ বর্ণ পরিবর্তন মাত্রা 8.2 থেকে 9.8। থাইমাল ব্লু হলুদ নীল 8 থেকে 9.6। ক্রিসেল রেড হলুদ লাল 7.2 থেকে 8.8। ফেনল রেড হলুদ লাল 6.8 থেকে 4.8। ব্রোমাইল ব্লু হলুদ নীল এটি 6 থেকে 7.6। লিটমাস এটি লাল নীল এটি হলো 6 থেকে 8। মিথাইল রেড এটি 4.2 থেকে 6.3। মিথাইল অরেঞ্জ এটি গোলাপি লাল হলুদ এটি 3.1 থেকে 4.4। থাইমাল ব্লু লাল হলুদ এটি 1.2 থেকে 2.8। NaOH ও HCH3COH এর টাইট্রেশনের বিরুদ্ধে নির্দেশক কোনটি? এটি হলো ফেনলফথেলিন। মিথাইল অরেঞ্জের বর্ণ পরিবর্তনের পিএইচ রেঞ্জ কত? এটি হলো 3.1 থেকে 4.4। এক্ষেত্রে তোমরা এখন টাইট্রেশনের নিম্নরূপ সংজ্ঞা দিতে পারো। টাইট্রেশন নির্দেশকের উপস্থিতিতে কোনো বিক্রিয়কের প্রমাণ দ্রবণ বা জানা ঘনমাত্রার দ্রবণ দ্বারা অপর অজানা ঘনমাত্রার বিক্রিয়া ঘনমাত্রা নির্ণয় পদ্ধতিকে টাইট্রেশন বলে। টাইট্রেশন প্রক্রিয়ায় 3টি রাসায়নিক পদার্থ ব্যবহৃত হয়, যেমন প্রমাণ দ্রবণ, অজানা ঘনমাত্রার দ্রবণ ও নির্দেশক। টাইট্রেশনের কাজে 3টি কার্যযন্ত্র ব্যবহার হয়, যেমন বুরেট, কনিক্যাল ফ্লাস্ক এবং পিপেট। টাইট্রেশন সংশ্লিষ্ট কতগুলো পদ? টাইট্রেশন বা টাইটার আয়তনিক বিশ্লেষণকালে টাইট্রেশনে ব্যবহৃত প্রমাণ দ্রবণ বা জ্ঞাত মোলার ঘনমাত্রা পদার্থকে টাইটার বলে। টাইট্রেশনের সময় এটি সাধারণত বিউরেটে নেওয়া হয়, তবে ক্ষারকীয় পদার্থ যথাসম্ভব বিউরেট আনাই ভালো, কারণ ক্ষারকীয় পদার্থ যৌগের বুরেট সিলিকার সাথে বিক্রিয়া করে বুরেটের ক্যালিব্রেশন বা দাগগুলো নষ্ট করতে পারে। টাইট্রেট বা টাইট্র্যান্ট টাইট্রেশনে ব্যবহৃত অজানা ঘনমাত্রার দ্রবণটি, অর্থাৎ যে দ্রবণের টাইট্রেশন করা হয় তাকে টাইট্রেন্ট বা টাইট্রান্ট বলে। এটি সাধারণত কনিক্যাল ফ্লাস্কে নেওয়া হয়, তবে প্রমাণ দ্রবণ Na2SO3 এর দ্রবণে কনিক্যাল ফ্লাস্কে নেওয়া হয়। টাইট্রেশনের সমাপ্তি বিন্দু বা প্রশমন বিন্দু টাইট্রেশনে যে অবস্থা সংশ্লিষ্ট বিক্রিয়াটির পরিমাণগত সমাপ্তি ঘটে এবং ব্যবহৃত নির্দেশকের বর্ণ পরিবর্তন ঘটে থাকে ওই টাইট্রেশনের সমাপ্তি ক্ষণ বা সমাপ্তি বিন্দু বা প্রশমন বিন্দু বলা হয়। অ্যাসিড ক্ষার টাইট্রেশনের লেখচিত্রে তার নির্দিষ্ট পিএইচ মান একটি বিন্দু হয়, যেমন সবল অ্যাসিড ও সবল ক্ষারের প্রশমন বিন্দুতে পিএইচ এর মান 7 হয়। প্রমাণ দ্রবণ যে দ্রবণের ঘনমাত্রা সঠিকভাবে জানা থাকে তাকে প্রমাণ দ্রবণ বলে, যেমন 0.1 মোল Na2SO3 এর দ্রবণ একটি প্রমাণ দ্রবণ, কারণ এর 1 লিটার দ্রবণে নির্দিষ্ট পরিমাণ, যেমন 0.1 মোল Na2SO3 এবং 10.6 গ্রাম Na2CO3 দ্রবীভূত মোল রয়েছে তা জানা আছে। প্রমাণ দ্রবণের প্রকারভেদ প্রমাণ দ্রবণ দু প্রকার হতে পারে, তা প্রাইমারি বা মুখ্য প্রমাণ দ্রবণ, সেকেন্ডারি বা গৌণ প্রমাণ দ্রবণ। প্রাইমারি বা মুখ্য প্রমাণ দ্রবণ প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ থেকে নির্দিষ্ট পরিমাণের দ্রাবক রাসায়নিক নিক্তিতে ওজন করে নির্দিষ্ট আয়তনে প্রস্তুত দ্রবণে প্রাইমারি বা মুখ্য প্রমাণ দ্রবণ বলে। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ দ্রবণ হলো অনার্দ্র Na2SO3 এর 1 মোল দ্রবণ, অক্সালিক অ্যাসিড C2H2O4 এবং 2HO এর 0.1 মোল দ্রবণ এবং 0.1 মোল K2Cr2O7 এর দ্রবণ। সেকেন্ডারি বা গৌণ প্রমাণ দ্রবণ। MCQ 3.29 অম্লক্ষার দ্রবণে টাইট্রেশনের প্রয়োজন হয়। প্রমাণ অ্যাসিড দ্রবণ, NaOH দ্রবণ এবং নির্দেশক। ব্যবহারিক এই রিডক্স টাইট্রেশনের বিশেষ গুরুত্ব রয়েছে, যেমন জলীয় পানীয় জলে আয়নের পরিমাণ নির্ণয়, রক্তে ক্যালসিয়াম 2+ আয়নের নির্ণয়, ফল এবং শাকসবজিতে ভিটামিন সি নির্ণয়ের বিশেষ উল্লেখযোগ্য। টাইট্রেশনের কাজে ব্যবহৃত কাজ বা যন্ত্র হল 2, 1 ও 2, অর্থাৎ বুরেট এবং কনিক্যাল ফ্লাস্ক। 3.14.1 আয়োডিনযুক্ত জারণ বিজারণ টাইট্রেশন। আয়োডিন মিতি সরাসরি প্রমাণ আয়োডিন দ্রবণের সাহায্যে সোডিয়াম সালফেট ও আর্সেনাইড ইত্যাদি বিজারক পদার্থে টাইট্রেশন করার মাধ্যমে এদের পরিমাণ নির্ণয় করা পদ্ধতি হলো আয়োডোমিতি বলা হয়। এক্ষেত্রে প্রমাণ আয়োডোমিতি দ্রবণকে বিউরেটে নেওয়া হয়। আয়োডোমিতি জারণ কোনো জারক পদার্থে নির্দিষ্ট পরিমাণ দ্রবকে নির্দিষ্ট আয়নের সাথে আয়োডাইড লবণ, যেমন ক্যাসিএলের বিক্রিয়ায় উৎপন্ন আয়োডোমিতি প্রমাণ থায়োসালফেট বলে। প্রমাণ থায়োসালফেট দ্রবণকে বিউরেটে নেওয়া হয়। টিংচার আয়োডিন মৌল বিজারক রূপে আচরণ করে এবং রাসায়নিক বিক্রিয়া করে। আয়োডিন জারক ও জারক উভয় রূপে ক্রিয়া করে, অর্থাৎ আয়োডিন জারক ও বিজারক উভয় রূপে ক্রিয়া করে। টিংচার আয়োডিন বা 2% টিংচার আয়োডিন হলো 100 মিলিলিটার প্রুফ অ্যালকোহল, অর্থাৎ 57% ইথানল ও 43% বিশুদ্ধ পানির মিশ্রণে 5 গ্রাম KI ও 2 গ্রাম O2 এর মিশ্রণ।
অম্লীয় Cr2O2 6 আয়ন ও C2O2 4 আয়নের রিডক্স বিক্রিয়ায় Cr2O2 7 এর মোলার অনুপাত কোনটি? এটি হলো 1:3। নিচের কোনটি জারক ও বিজারক উভয় রূপে কাজ করে? Fe2+। দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ে লিবার-লবার্ট সূত্রের ব্যবহার। এক্ষেত্রে মূল রশ্মির তীব্রতা I0 হলে তখন I0 সমান IR প্লাস IA প্লাস IT। লিবার্টের সূত্র: কোনো স্বচ্ছ মাধ্যমের মধ্যে দিয়ে কোনো একটি নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যে আলোকরশ্মি প্রবাহিত করলে মাধ্যমে পুরুত্বের সাথে আলোর তীব্রতা হ্রাসের হার DI/DL আলোকের তীব্রতার সমানুপাতিক হয়। আপতিত আলোকরশ্মির তীব্রতা 1 হ্রাস করতে ওই দ্রবণের যে পুরুত্ব প্রকাশ করা হয় এর ব্যস্তানুপাতিক মানকে হ্রাস গুণাঙ্ক বা এক্সট্রিনসিক গুণাঙ্ক বলে। CGS এককের একক হলো সেন্টিমিটার ইনভার্স। বিয়ারের সূত্র: ল্যাবার্টের মাধ্যমে পুরুত্ব ও একবর্ণী আলোক রশ্মির তীব্রতা হ্রাস সম্পর্ক ভিত্তিক যে সূত্র প্রদান করেন বিজ্ঞানী লিয়ান অনুরূপভাবে দ্রবণের ঘনমাত্রা একবর্ণী আলোক রশ্মির তীব্রতা সূত্র সম্পর্কিত নিম্নসূত্র প্রতিষ্ঠা করেন। বিয়ারের সূত্র: কোনো দ্রবণের মধ্যে দিয়ে একবর্ণী আলোক তরঙ্গ প্রবাহিত করলে দ্রবণের ঘনমাত্রার সাথে আলোক তীব্রতা হ্রাসের হার -DI/DC আলোক তীব্রতা সমানুপাতিক হয়। MCQ 3.33 H2O2 যৌগে O2 এর জারণ মান -1। 334 বিক্রিয়ায় বিজারক কোনটি? এটি হলো I-। এর মোল লিটার পার মোল পার সেন্টিমিটার তখনকে দ্বারা শোষণ সহগ বা মোলার অবজারভটিভিটি বলে। এক্ষেত্রে বর্ণালীমিতির মূলনীতি এর বিয়ার-রবার্ট সূত্রের উপর প্রতিষ্ঠিত। প্রয়োজনীয় উপকরণ: UV স্পেকট্রোমিটার, পরীক্ষণীয় অজানা দ্রবণ এবং পরীক্ষণীয় বস্তুর ঘনমাত্রা 4 থেকে 5টি দ্রবণ, যেমন CuSO4 এর অজানা ঘনমাত্রা দ্রবণ সহ 4 থেকে 5টি জানা ঘনমাত্রার দ্রবণ। এক্ষেত্রে আলোক রশ্মি IL এবং আপতিত রশ্মি I0 দ্বয়ের অনুপাতকে তীব্রতা বা ট্রান্সমিশন T এর মান ধরা হয়। বিয়ার-লাম্বার্ট সূত্রের সীমাবদ্ধতা: দ্রবণের ঘনমাত্রা 0.001 মোল থেকে 0.01 মোলে বিয়ার-রবার্ট সূত্রে সঠিকভাবে কার্যকর হয়। দ্রবণের ঘনমাত্রা 0.1 মোলের বেশি হলে তখন এই সূত্র প্রযোজ্য হয় না। দ্রবণের উপাদানের মধ্যে সংযোজন বিয়োজন ঘটালে তখন এই সূত্র প্রযোজ্য নয়। একবর্ণী আলো মনোক্রোম্যাটিক পদার্থ না হলে বিশেষণ মাত্রা বিশেষ করে সূত্র প্রযোজ্য হবে না। দ্রবণ দ্বারা আলোক শোষণের পূর্বে আলোক প্রতিফলন বা বিচ্ছুরণ ঘটলে এই সূত্র প্রযোজ্য হবে না। বিয়ার-ল্যাবার্ট সূত্রের প্রয়োগ: ম্যাক্রো পদ্ধতিতে টাইট্রেশন প্রক্রিয়ার পরিবর্তে বর্তমানে বিয়ার-ল্যাবার্ট সূত্রের প্রয়োগে বিভিন্ন উচ্চ ক্ষমতা সম্পন্ন যন্ত্রের মাধ্যমে, যেমন পারমাণবিক শোষণ বর্ণালী AAS, UV-vis বর্ণালী, উচ্চ ক্ষমতা সম্পন্ন তরল ক্রোমাটোগ্রাফি HPLC, গ্যাস ক্রোমাটোগ্রাফি GC ইত্যাদির সাহায্যে মৌলিক পদার্থ, জৈব শনাক্তকরণ, পরিমাণ নির্ণয় ও বর্ণযুক্ত দ্রবণের ঘনমাত্রা নির্ণয় ইত্যাদি সহজেই করা যায়। যেমন পারমাণবিক বর্ণালী AAS দ্বারা AAS পদ্ধতিতে দ্রবণ ও কঠিন নমুনায় 60 থেকে 70টি মৌলের শনাক্তকরণ ও পরিমাণ নির্ণয় করা যায়। এই পদ্ধতিতে ব্যবহৃত ফার্মাকোলজি ধাতব অপদ্রব্য শনাক্তকরণে এবং বায়োফিজিক্সে ট্রেস এলিমেন্টস যেমন CAFE, CUMG ইত্যাদি শনাক্তকরণে, টক্সিকোলজ খাদ্য ও রসায়নে বিষাক্ত ACid, CR, PB, CD ইত্যাদি শনাক্তকরণে ও বিভিন্ন রাসায়নিক ল্যাবরেটরিতে পদার্থ বিশুদ্ধতা পরিমাণ নির্ণয়ের কাজে AAS পদ্ধতিতে নমুনা উপস্থিত মৌল ও আয়নের ঘনমাত্রা ppm অথবা ppb এককে জানা যায়। UV-vis বর্ণালী দ্বারা UV-vis বর্ণালী পদ্ধতিতে দ্রবণের বথির নমুনায় অবস্থান্তর ধাতুর আয়ন শনাক্তকরণ ও ঘনমাত্রা নির্ণয়। একান্তর দ্বিবন্ধন ও কনজুগেট দ্বিবন্ধনযুক্ত যৌগ শনাক্তকরণের পরিমাণ নির্ণয়। বায়োলজিক্যাল ম্যাক্রো অণুসমূহ যেমন প্রোটিন, লিপিড, গ্লুকোজ, সুক্রোজ ইত্যাদি শনাক্তকরণ ও এর পরিমাণ নির্ণয় করা হয়। অর্থাৎ লিবার-ব্রায়ার সূত্রের সাহায্যে পারমাণবিক বর্ণালী AAS দ্বারা যেসব কাজ করা হয় সেগুলি হলো: AAS এতে একটি দ্রবণ কঠিন নমুনায় 60 থেকে 70টি মৌলের শনাক্তকরণ পরিমাপ করা যায়। এক্ষেত্রে ফার্মাকোলজিতে ধাতব উপদ্রব্য শনাক্ত করা হয়। ট্রেস এলিমেন্টস CAFE, CUMG ইত্যাদি শনাক্ত করা যায়। বিভিন্ন ল্যাবরেটরিতে উৎপাদ ও বিষয় নির্ণয় করা হয়। এসে পদ্ধতিতে উপস্থিতি ঘনমাত্রা অথবা ppb এর এককে জানা যায়। এরপরে UV-vis বর্ণালী। এই UV-vis বর্ণালী পদ্ধতিতে দ্রবণ ও কঠিন নমুনায় অবস্থান্তর ধাতুর রঙিন আয়ন শনাক্তকরণ ও ঘনমাত্রা নির্ণয় করা যায়।
এক্ষেত্রে বায়োলজিক্যাল ম্যাক্রো অণু, প্রোটিন, লিপিড, গ্লুকোজ, সুক্রোজ ইত্যাদি শনাক্তকরণ ও পরিমাণ করা হয়, অর্থাৎ এএসি, ইউভিভিস এবং এইচপিএলসি। এইচপিএলসি পদ্ধতিতে যৌগের তরল মিশ্রণ থেকে উপাদানের যৌগের পৃথকীকরণ, বিশুদ্ধকরণ, শনাক্তকরণ, পরিমাণ নির্ণয় করা হয়। অ্যারোমেটিক যৌগে অ্যামিন, প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড, লিপিড, সুগার, প্রকৃতিতে উদ্ভিদের নির্যাস, কফি থেকে ক্যাফেইন ইত্যাদি শনাক্তকরণ, এদের পরিমাণ নির্ণয়। ফরেনসিক বিজ্ঞানে ডিএনএ জারিত পদার্থ শনাক্তকরণে এইচপিএলসি দ্বারা করা হয়। জিসি বা গ্যাস ক্রোমাটোগ্রাফি, এই গ্যাস ক্রোমাটোগ্রাফি পদ্ধতি দ্বারা তাপে উদায়ী কিন্তু অবিয়োজিত থাকে এসব যৌগের মিশ্রণের উপাদান, যৌগ শনাক্তকরণ ও পরিমাণ নির্ণয় করা হয়। শিল্পক্ষেত্রে হাইড্রোজেন কার্বন C2 থেকে C14 মিশ্রণের উপাদান যৌগ শনাক্তকরণ ও পৃথক করা হয়। এক্ষেত্রে সূচকাঙ্কের খুব কম ব্যবধানে জৈব যৌগ যেমন বেনজিন C6H6 বিপি সমান 80.1 ডিগ্রি সেলসিয়াস এবং সাইক্লোহেক্সেন C6H12 বিপি সমান 80.8 সেলসিয়াসের মিশ্রণ পৃথকীকরণ জিসি পদ্ধতিতে সহজ কিন্তু বিশেষ পাতন করা অসম্ভব। প্রকৃতিতে উদ্ভিদের নির্যাস উপাদান যেমন এসেনশিয়াল অয়েলস পৃথকীকরণ, পরিবেশের রসায়নে বিভিন্ন বিষাক্ত পদার্থ ট্র্যাকটেশনের পরিমাণ নির্ণয়, কসমেটিক ব্যবহার উপাদান ও কসমেটিক বিজ্ঞানে যে রক্তে অ্যালকোহল শনাক্তকরণ ও পরিমাণ জিসি পদ্ধতি করা হয়। পারমাণবিক শোষণ বর্ণালী, অ্যাটমিক অ্যাবজর্পশন অফ স্পেকট্রোস্কোপি এএএস। পারমাণবিক শোষণ বলতে নির্দিষ্ট মৌলিক বর্ণে 60টিরও বেশি মৌল শনাক্তকরণ ও ঘনমাত্রা ও পরিমাণ নির্ণয় ব্যবহৃত একটি উন্নত বিশেষণ বর্ণালী পদ্ধতি। এটি ফার্মাকোলজি, ধাতব অপদ্রব্য শনাক্তকরণ ও বায়োফিজিক্স, ট্রেস এলিমেন্ট শনাক্তকরণ ও টক্সিকোলজি, অ্যাসোসিয়েশন ইত্যাদি শনাক্তকরণ গবেষণায় ব্যবহৃত হয়। মূলনীতি, পারমাণবিক শোষণ বর্ণালীর মূল ভিত্তি হল স্প্যাকট্রোমিটারের অ্যাটমাইজার এবং একটি নির্দিষ্ট মৌলের পরমাণুসমূহের ইলেকট্রন নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্য শক্তি শোষণ করে উদ্দীপ্ত অবস্থায় উচ্চতর অরবিটালে স্বল্প সময়ের জন্য স্থানান্তরিত হয়। বিশেষণের মাত্রা মৌলের বাষ্পে বিদ্যমান নিম্নতম শক্তি স্তরে পরমাণু ঘনমাত্রার সমানুপাতিক হয়। এক্ষেত্রে Na পরমাণুর বেলায় ল্যামডা সমান 590 ন্যানোমিটার হয়। বিয়ার-লেবার সূত্রের মূলনীতিভিত্তিক পরমাণু শোষণ বর্ণালীর যান্ত্রিক গঠন নিম্নরূপ তিনটি, যথা ফাঁপা ক্যাথোড ল্যাম্প। এটি পরীক্ষিত মৌল দ্বারা নির্মিত ফাঁপা ক্যাথোড ল্যাম্প যা বৈশিষ্ট্যপূর্ণ একবর্ণী বিকিরণ রশ্মি বার্ণশিখা ছড়ায় অণু সমাবেশ প্রকাশ করে। নমুনা অ্যাটমাইজার, যা থেকে মৌলিক গ্যাসীয় পরমাণুর প্রবাহ শিখা প্রবেশ করে। ফটো ডিটেক্টর, এই তৃতীয় অংশটি হল বিয়ার-লেবার সূত্র ভিত্তিক গ্যাসীয় পরমাণু যা দ্বারা শোষিত একবর্ণী বিকিরণের পরিমাণ নির্ধারণের যন্ত্র। এক্ষেত্রে ফাঁপা ক্যাথোড রশ্মির পরীক্ষণীয় সূত্র ধাতুর অ্যানোডীয় বাষ্প থাকে। নমুনা দ্রবণকে ক্যাপনলের তৈরি নেবুলাইজারের সাহায্যে বার্নার স্প্রে করা হয়। বার্নারের জ্বালানি রূপে অক্সি অ্যাসিটিলিন মিশ্রণের দহনে 2200 তাপমাত্রার সৃষ্টি হয়। ইউভি দৃশ্যমান স্পেকট্রোস্কোপি, এক্ষেত্রে আণবিক অরবিটালে সব ইলেকট্রন দৃশ্যমান 380 থেকে 780 ন্যানোমিটারের মধ্যে হয়। বন্ডিং আণবিক অরবিটালে স্বল্প সময় ন্যানোসেকেন্ডে বা 10⁻8 সেকেন্ড বা 9 সেকেন্ডের জন্য স্থানান্তরিত হয়। ইউভি রশ্মির উৎসরূপে ডিউটেরিয়াম ল্যাম্প ও ভিস আলোক রশ্মি উৎসরূপে টাংস্টেন ফিলামেন্ট ডাব্লিউ ল্যাম্প ব্যবহৃত হয়। ইউভি ভিস স্পেকট্রোস্কোপের ব্যবহার, প্রধান নমুনা দ্রবণের ঘনমাত্রা নির্ণয়, জৈব যৌগের কার্যকারীমূলক, কার্বন শিকলে থাকা একান্তর দ্বিবন্ধন ও কনজুগেট দ্বিবন্ধন, কার্বন শিকলের একান্তর দ্বিবন্ধনে থাকা প্রতিস্থাপক ও এদের সংখ্যা নির্ণয় এবং অ্যারোমেটিক যৌগের চক্রে উপস্থিত দ্বিবন্ধন সংখ্যা ও এর পদ্ধতি নির্ণয় করা যায়। আণবিক অরবিটাল এমও মলিকিউলার অরবিটাল বলে। এক্ষেত্রে যৌগে সিগমা বন্ধন ইউভি ভিস বর্ণালী দেয় না, কারণ ইউভি ভিস বর্ণালীর পরিসর 200 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা এর মধ্যে ঘটে এবং এর শোষণ শক্তি 586 থেকে 570 কিলোজুল পার মোলের মধ্যে থাকে। এক্ষেত্রে বেনজিন বেলায় সর্বাধিক শোষণ কম্পাঙ্ক Vmax সমান 255 ন্যানোমিটার এবং ক্যারোটিন, গাজরে ভিটামিন এর উৎসের বেলায় Vmax সমান 451 ন্যানোমিটার। এই দৃশ্যমান আলোর পরিসর হওয়ায় গাজরের কমলা বর্ণের হয়। বিয়ার-লেবার সূত্রের প্রয়োগ হল 2, 1 ও 3, অর্থাৎ দ্রবণের ঘনমাত্রা নির্ণয়, জৈব যৌগের গঠন নির্ণয়। উচ্চ ক্ষমতা সম্পন্ন তরল ক্রোমাটোগ্রাফি, হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি HPLC,
উচ্চ দক্ষতা সম্পন্ন তরল ক্রোমাটোগ্রাফি বা এইচপিএলসি ক্রোমাটোগ্রাফি একটি আধুনিক বহুল ব্যবহৃত বিশ্লেষণ পদ্ধতি। বর্তমানে এইচপিএলসি পদ্ধতিটি বিশ্লেষণীয় রসায়নে ও বায়োকেমিস্ট্রিতে একাধিক যৌগের মিশ্রণ যৌগের ক্ষয়করণ, বিশুদ্ধীকরণ ও শনাক্তকরণের পরিমাণ নির্ণয়ে ব্যবহৃত হয়। এইচপিএলসি এর গঠনগত বৈশিষ্ট্য: উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্রোমাটোগ্রাফিতে এইচপিএলসি ক্রোমাটোগ্রাফি অত্যধিক ব্যবহৃত বিশ্লেষণ পদ্ধতি। এক্ষেত্রে যৌগের উপাদান বিশুদ্ধীকরণ, শনাক্তকরণ ও পরিমাণ নির্ণয়ে ব্যবহৃত হয়। এইচপিএলসি বৈশিষ্ট্য হলো এইচপিএলসি এর বেলায় সক্রিয় শোষণ কলামটি সূক্ষ্ম কণা তন্তু যেমন 2 থেকে 50 মাইক্রোমিটার সাইজের সিলিকা বা পলিমার বস্তু আয়ন বিনিময় রেজিন দ্বারা তৈরি হয়। কলামটির ব্যাস 0.1 থেকে 4.6 ন্যানোমিটারের এবং কলামের দৈর্ঘ্য 30 থেকে 250 মিলিমিটার হয়। আধুনিক কলাম তরল ক্রোমাটোগ্রাফি সচল মাধ্যমে তরলটি মাধ্যাকর্ষণের প্রভাবে ধীরে ধীরে চলে, কিন্তু এইচপিএলসি এর বেলায় উচ্চ চাপ যেমন 50 থেকে 350 গ্রাম চাপে সচল মাধ্যমে অধিক সচল থাকে। তরল ক্রোমাটোগ্রাফি বিশুদ্ধ পানি ও মিথানল অথবা অ্যাসিটোনাইট্রালের মিশ্রণে ব্যবহৃত হয়। এই অবস্থায় নমুনা মিশ্রণের উপাদান যৌগের উপাদানসমূহ কার্যকারী পৃথকের উপর নির্ভর করে। স্থির মাধ্যমে সূক্ষ্ম কণা বস্তু দ্বারা উপাদান যৌগের বিভিন্ন শোষণ মাত্রা এবং বিপরীতভাবে ওই উপাদানের যৌগের সচল মাধ্যমে দ্রব্যতার ওপর। সচল মাধ্যমে সংযুক্তি ও তাপমাত্রার ওপর স্থির মাধ্যমে শোষিত যৌগের দ্রব্যতা নির্ভর করে। উপাদান যৌগের সাথে স্থির মাধ্যম এবং সচল মাধ্যমের আকর্ষণ বা বিকর্ষণ নির্ভর করে ডাইপোল আয়নিক ডাইপোল অথবা হাইড্রোফোবিক ভৌত বৈশিষ্ট্যের ওপর নির্ভর করে। এইচপিএলসি এর মূলনীতি: তখন ইউভি ডিটেক্টরের রিয়ার লেবার সূত্র মতে নির্গত যৌগের শনাক্তকরণ ও যৌগের পরিমাণ রেকর্ড হয়ে থাকে। গ্যাস ক্রোমাটোগ্রাফি ও কলাম ক্রোমাটোগ্রাফি সাদৃশ্য ও বৈসাদৃশ্য: গ্যাস ক্রোমাটোগ্রাফি নামক অপর নাম তেল গ্যাস তরল পার্টিশন ও ক্রোমাটোগ্রাফি জিএলপিসি এর গ্যাস ক্রোমাটোগ্রাফি মূলনীতি ক্রোমাটোগ্রাফি অথবা এইচপিএলসি এর অনুরূপ। তবে গ্যাস ক্রোমাটোগ্রাফির গঠনগত পার্থক্য হলো এক্ষেত্রে স্থির মাধ্যম হলো তরল পদার্থ, সচল মাধ্যম হলো নিষ্ক্রিয় হিলিয়াম অথবা নিষ্ক্রিয়াহীন N2 গ্যাস। অর্থাৎ গ্যাস ক্রোমাটোগ্রাফিতে স্থির মাধ্যম হলো তরল পদার্থ, সচল মাধ্যম হলো নিষ্ক্রিয় হিলিয়াম গ্যাস। এছাড়া সচল গ্যাস মাধ্যম উত্তপ্ত করার জন্য স্থির তাপমাত্রা এর কলামটি ওভেনের মধ্যে রাখা হয়, যা কলাম মাইক্রোগ্রাফিতে থাকে না। তৃতীয়ত, গ্যাসীয় যৌগের ঘনমাত্রার সাথে একটি আংশিক চাপের সম্পর্ক রয়েছে। যৌগের পৃথকীকরণের স্ফুটনাঙ্কের পার্থক্যের উপর নির্ভর করে গ্যাস ক্রোমাটোগ্রাফি আংশিক পাতের সমতুল্য। গ্যাস ক্রোমাটোগ্রাফি মূলনীতি: গ্যাস ক্রোমাটোগ্রাফিতে মূলনীতি হিসেবে ব্যাখ্যা করার জন্য কলামটির গঠন ও বিভিন্ন অংশকে নিচে সহজভাবে দেখানো হলো। এটি হলো সচল মাধ্যমে বাহক গ্যাস He বা N2 নমুনা কলাম এবং ডিটেক্টর। কলাম গঠনের বৈশিষ্ট্য: কলামটি গ্যাস অথবা ধাতুর চক্রাকার টিউবের ভেতর দেওয়ালে ক্রিয়াহীন কঠিন পদার্থ সূক্ষ্ম কণা C এর ধারণকৃত অনুযায়ী তরল পদার্থ B মাধ্যমরূপে থাকে। আস্তরণ কণাসমূহ ফাঁকে ফাঁকে বিদ্যমান কণাসমূহ A স্তর উপরের কলামে দেখানো হলো। বাহক গঠনের বৈশিষ্ট্য: বাহক গ্যাসসমূহ নমুনা মিশ্রণের যৌগের কলামের মধ্যে দিয়ে স্থির তরল মাধ্যমে সংস্পর্শে আসে, তখন মিশ্রণের উপাদানের যৌগ দ্রব্যতা স্থির রেখে দ্রবীভূত হয় এবং নিম্ন গ্যাসের সচল মাধ্যমে সাম্যাবস্থার সৃষ্টির প্রাথমিক অবস্থায় থাকে। যেমন বাহক গ্যাস বা সচল মাধ্যমের উপাদান যৌগসমূহ, স্থির মাধ্যমের উপাদান যৌগসমূহ। এরূপ অনেকগুলি আংশিক সাম্যাবস্থায় এরূপ পরপর স্থির মাধ্যমে সচল উপাদানসমূহ পূর্ণ সাম্যাবস্থায় থাকে। এক্ষেত্রে যৌগের উপাদানের গতিবেগ সমান বাহক গ্যাসের গতিবেগ ইন্টু মোট সময়ের যত অংশ উপাদান যৌগ সচল ছিল তার। এক্ষেত্রে দেখা যায় তখন কলামের প্রান্তে স্বয়ংক্রিয় ডিটেক্টর ইউভি যৌগের শনাক্তকরণ সংকেত দেয় এবং সংকেতের সূক্ষ্মতা অনুসারে যৌগের পরিমাণ ঘনমাত্রা জানা যায়।